নমস্কার, কম্পিটিটিভ স্টাডি গাইড চ্যানেলে সকলকে স্বাগত। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে আমরা সিটেট 2026 সালের যে ফেব্রুয়ারি মাসের পরীক্ষাটা হয়েছিল সেগুলোর ম্যাথামেটিক্স সেকশন কিভাবে সলভ করা যায়, ম্যাথামেটিক্সে কিভাবে ভয় কাটিয়ে অঙ্কগুলো করা যায় সেটা আজকে দেখব। ডিটেল সলিউশন থাকবে। আজকে 1 থেকে 10 নম্বর অবধি কোশ্চেন নিয়ে আলোচনা করব। টোটাল 30টা কোশ্চেন থাকে, তোমরা সকলেই জানো, এবং সেটাকে নিয়ে আলোচনা করি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। হোয়াট ইজ দ্য সাম অফ নেক্সট টু নাম্বার ইন দ্য ফলোইং প্যাটার্ন? সাম জিজ্ঞাসা করেছে, মানে যোগফল, মানে যদি বাংলায় বলা হয় নিম্নলিখিত ধারাটি, মানে এই যে সিরিজটি রয়েছে পরবর্তী দুটি সংখ্যার যোগফল। তাহলে এই দুটো সংখ্যা আগে বের করতে হবে, তারপরে তার যোগফল বের করতে হবে। তো এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতেই পারবে যে যদি আমি এটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করি তাহলে 13 থেকে 17 আমি এখানে +4 হয়ে যাচ্ছে, এখানে +2 হয়ে যাচ্ছে, এখানে আবার +4, কিন্তু এখানে আবার +6। কোনো প্যাটার্ন থাকছে না। প্যাটার্ন থাকবে কিভাবে? কারণ এগুলো সব প্রাইম নাম্বার পরপর বসে আছে। প্রাইম নাম্বার বাংলায় যদি আমি বলি এটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলি পরপর বসে আছে। সেটা কি কি সেটা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। 13-র পরের মৌলিক সংখ্যা 17 হয়, তারপরে 19 হয়, তারপরে 23 হয়, তারপরে 29 হয়, তারপরে হবে 31, তারপরে হবে 37। তাহলে এই দুটো সংখ্যার যোগফল আমাকে প্রকাশ করতে হবে। এই দুটোকে যোগ করলে আমাদের দাঁড়াবে 68, এবং তার জন্য এটার অ্যান্সার কত হয়ে যাবে? অপশন এ এটার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই টপিকটা আমরা সিরিজ চ্যাপ্টার থেকে পেয়েছি। ঠিক আছে, এটা আমরা সিরিজ থেকে পেয়েছি, যেটা প্যাটার্ন সিরিজ বা প্যাটার্ন যেই চ্যাপ্টারটা আমাদের কাছে আছে সেই চ্যাপ্টার থেকে এসেছে। ঠিক আছে, প্রশ্নটা মডারেট টাইপের বলতে পারি, কারণ প্রথমে সকলে ডিফারেন্ট করার চেষ্টা করবে, মানে ডিফারেন্স বের করার চেষ্টা করবে। ইজি নয়, মৌলিক সংখ্যা দিয়ে আছে মানে এটা মডারেট টু ডিফিকাল্টের দিকে চলে আসলো। ঠিক আছে, 2026-এ আসা প্রথম প্রশ্ন এটাই হয়েছিল। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সেটাকে একটু দেখো ভালো করে, যে কি বলেছে। এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। আমি যদি ত্রিভুজকে ড্র করি, আমি একটা ত্রিভুজ ড্র করছি এবিসি। চলো এটা নাম দিলাম এ, এটা দিলাম বি, এখানে দিলাম সি। বলেছে এবিসি এর বাহু বিসি, বাহু বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তো ডি পর্যন্ত মানে বিসি কে ডি পর্যন্ত, মানে এটাকে আরেকটু বাড়িয়ে দাও, ডি অবধি বর্ধিত করা হয়েছে। এবং বিএ কে এটা আর একটা কালিতে যদি আমি করি, বিএ কে, এই যে বিএ কে একটু বর্ধিত করা হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে ই। ঠিক আছে, এটা ড্র করা হলো। এবার দুটো বর্ধিত করা হয়েছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দাঁড়ালো, এবং দুটোর নাম দিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন বলছে যে এ সি ডি, এ সি ডি এই কোনটা? এ সি আর এখান থেকে ডি, এই কোনটা বলেছে 120 ডিগ্রি। ওকে, আর সি এ ই, সি এ ই এই কোনটা আমার বলেছে 130 ডিগ্রি। এবার বলো প্রশ্নটা সলভ কিভাবে করব। চলো কয়েকটা জিনিস বুঝে নাও। আমি এটা দেখতে পাচ্ছি এটা একটা স্ট্রেট লাইন রয়েছে, এই জায়গাটা একটা স্ট্রেট লাইন রয়েছে। স্ট্রেট লাইনের উপরে কোনো একটা যদি কোণ ড্র করি, বা একটা স্ট্রেট লাইনের উপরে যদি একটা বিন্দুর উপরে কোণ ড্র হয়, তাহলে এটা 180 ডিগ্রি কোণ ড্র করা হয়। তাহলে এখানে যদি 30 ডিগ্রি চলে আসে, পুরোটা যদি 180 হয়, তাহলে এই জায়গাটা কত হবে? এই কোণটা হয়ে যাবে 180 থেকে 30 বাদ, মানে 50 ডিগ্রি কোণ। মানে এই যে বিএসি, তার মানে বোঝা যাচ্ছে কোণ বিএসি, এই কোণটা বিএসি, এই কোণটা ইকুয়াল টু 50 ডিগ্রি পেয়ে গেলাম। আবার আরেকটা, আবার কোণ বিসিএ, কোণ বিসিএ এই কোণটাও লক্ষ্য করো, একই রকম ভাবে হবে ব্যাপারটা, যে এইখানে যদি 120 হয় তাহলে এই কোণটা কত হবে না, পুরোটা 180 ডিগ্রি যদি হয় তাহলে এইটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এইখানে 60 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, টোটাল মিলে হয়ে গেল 6 6 12, মানে 110 ডিগ্রি। আর একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি,
মানে এই কোণটা তাহলে কত হবে? আমি জানি ত্রিভুজ তিনটে কোণের সমষ্টি হয়ে যায় 180 ডিগ্রি, আর দুটি কোণের সমষ্টি 110 ডিগ্রি। অতএব কোণ এ বি সি কত হয়ে যাবে? 180 থেকে 110 বের করে দাও, 70 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করো। একটা ত্রিভুজের যে কোনো তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা যদি কোণ এটা এ বি সি করা হয় সব সময় অল টাইম, এটা মাথায় রাখবো আমরা, যে একটা ত্রিভুজের কোণ এ মানে হচ্ছে ওই কোণ বি এ সি কেই বোঝায়। হ্যাঁ, মাঝেরটাকে ধরেই কোণ এ বলে দেয়, মানে এই এটাকেই মাঝে আছে যেটা সেটাই কোণ এ, ওই জন্য একই জিনিস বিএসি মানেও এটাকেই বোঝাচ্ছে আর কোণ এ মানেও এটাকেই বোঝাচ্ছে। তাহলে এটা মাথায় রাখতে হবে, কোণ এ, কোণ বি আর কোণ সি এই তিনটের সমষ্টি 180 ডিগ্রির সমান হবে। ঠিক আছে, আরেকটা জিনিস, এটা আরো অনেকভাবে করা যেত অঙ্কটা, অন্তস্থ কোণ বহিস্থ কোণ ধরেও করা যেত। আমরা যখন বেসিক ভাবে করব, যখন আমরা ব্যাচে চলে যাব তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, কারণ বেসিক থেকে আসতে হবে। আমি যদি এই প্রশ্নের সাপেক্ষে বলি, এই কোণটা একটা স্ট্রেট লাইনের উপরে যদি কোনো কোণ হয় সেটা সবসময় 180 ডিগ্রি কোণ হয়, কারণ এটা স্ট্রেট লাইন বলা হয়। স্ট্রেট লাইন বাই, বা আমরা একে সরল কোণ বলতে পারি, সরল কোণ। এই সরল কোণ সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে আমি এখানে যখনই এই জায়গাটা ড্র করলাম, এখান থেকে এটাকে বাড়ানো হয়েছিল, তার মানে এখান থেকে একটা 180 ডিগ্রি ছিল, এখান থেকে যখন বাড়ানো হয়েছিল তখন এটাও 180 ডিগ্রি ছিল। ঠিক আছে, তাহলে ওই হিসাবে যখন এই কোণগুলোর ভ্যালু দিয়ে দিয়েছিল, বিয়োগ করে ভেতরের কোণগুলোর মান আমরা পেয়ে গেছিলাম। বোঝা গেছে? আশা করি তোমরা আগের প্রশ্নের কনসেপ্ট বুঝতে পেরেছো। এবার এই প্রশ্নটাতে চলে আসি। এইবার এই প্রশ্নতেও দেখো কত বড় প্রশ্ন, অনেক বড় ক্যালকুলেশনের ব্যাপারকে আমরা কত সহজে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, এমনিতে অনেক বড় বড় গুণ, দেখো এত বড় গুণ আমরা যদি করতে যাই আমাদের অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, এত বড় গুণ যদি আমরা করতে যাই অনেক সময় লেগে যাবে। এখানে কিছু নেই, মানে এখানে আমি এক্স ধরে নিলাম। এবার আমি কোশ্চেনটাকে একটু লিখে নিচ্ছি, লিখে আমরা শুরু করব। বলেছে 1001 ইন্টু 121 ইকুয়াল টু 11 ইন্টু 121 আবার 11 মাইনাস 275 এক্স ধরে নিলাম, এক্স এর ভ্যালুটা বসিয়ে দিয়েছে। ঠিক আছে, এক্স ধরে নিলাম। তাহলে আমার কথা হচ্ছে এক্স ছাড়া যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাটাকে আমি তাহলে সমানের এইদিকে নিয়ে চলে আসি, এখানে যে সংখ্যাটা রয়েছে তাদের মধ্যে, তাহলে সংখ্যাটা আলাদাভাবে থেকে যাবে। তাহলে আমি এইটাকে এইভাবে ভাবতে পারি, যেখানে মাইনাস 275 পড়ে থাক, কোনো অসুবিধা নেই, পরে কাজ করবে এটার। এবং এখানে পড়ে থাকলো 1001 ইন্টু 121 মাইনাস 11 ইন্টু 121 11। এবার এইটাকে যদি একটু লক্ষ্য করো খুব সহজে বুঝতে পারবে, এটা 11-র মাল্টিপল রয়েছে। দেখো এই যে অল্টারনেট গুলোর যোগফল 11, এটার অল্টারনেট গুলো 1, এটা অল্টারনেট 1, মানে যোগফল ডিফারেন্স 1 আর 1 একের ডিফারেন্স 0 আসছে, 11 দিয়ে ভাগ যাবে। তুমি যদি এটাকে চেক করো 1001 কে তুমি যদি 11 দিয়ে চেক করো তাহলে কত আসছে না, এখানে 11 1 11 থাকছে কত, 11 1 কত, 9 11 99, 9 11 99, 11 1 তো যাচ্ছে না, 99 100 থেকে 11 তাহলে 91 থাকছে। তাহলে এই 111 মানে 11 ইন্টু 91, ওকে, ইন্টু 121 থাকছে, এখানে পড়েই ছিল এটা, মাইনাস 11 ইন্টু এই যে দেখো এবার 121 11 যেটা আছে না, একেও 11 দিয়ে ভাগ যাচ্ছে, খুব সহজে বোঝা যাচ্ছে সেটা। ঠিক আছে, কেন না এই তিনটের ভ্যালু 3 আর এই 2 1 3, 11 দিয়ে ভাগ যাবেই যাবে। 11 দিয়ে করলে 11 1 কে 11, এখানে থাকলো 11, আবার 1 এ মিলে গেল 11, নামলো 1, গেল না 0, আবার এখানে 1 নামলো, 1 এ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় 11 ইন্টু 1101 ইজিলি বলতে পারি। ঠিক আছে, এটা আর 11 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে এই দুটো যদি গুণ করা হয় 11 11 121, তাহলে আমার এটার দরকারই ছিল না। 121 এখানে আছে, আমি যদি 121 কমন নিয়ে নিতাম
তাহলে পুরো সংখ্যাটা এখানে 1001 মাইনাস এখানে 121 বাদ দিয়ে যেটা আছে 1101 পড়ে থাকতো ইকুয়াল টু -275x যা ছিল তাই থাক। এবং এটাকে এবার যদি এক্সপ্যান্ড করি তাহলে মানে এখানে 121 থাকলো, কোনো অসুবিধা নেই। আর এটার ক্যালকুলেশন দাঁড়ালে আমার দাঁড়ায় 100 মানে কত 100 আসছে, -100 আসছে, তাই না? 1101 থেকে 1001 বিয়োগ করছি, তাহলে 000 মানে এখানে 1 হয়ে যাচ্ছে 001, তাহলে 100 থাকছে পরে -100 আর -275 আর এখানে x এর ভ্যালু, ঠিক আছে। আর এর সঙ্গে গুণ আছে কত 121, ঠিক আছে। এবার এটাকে একটু আলাদাভাবে নিয়ে আসি, দেখি কি করা যায়। তাহলে এবার আমি যদি এক লাইনে চলে আসি অঙ্কটাতে, x এর ভ্যালু দেখো মাইনাস এই মাইনাস কেটে যাবে, কারণ প্লাস মাইনাস গুণ হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে কেটে যাবে। এই ব্যাপারগুলো আমরা সব দেখে দেখে বুঝবো, কোনো ব্যাপার নেই। এখন আমি জাস্ট সলভটা করছি। এবার x এর ভ্যালু যদি আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করি তাহলে কত হবে, আমি একটা জায়গায় যদি বলি তাহলে উপরে চলে আসবে 121 ইন্টু 100 আর বাই 275। আমি 25 দিয়ে ডাইরেক্টলি কাটতে পারি, 25 দিয়ে ডাইরেক্টলি যদি কাটি 25 5 25 দিয়েই যদি করি তাহলে 25 দিয়ে করলে 4 4 8 9 9 25 9 9 11 হয়ে যাবে, ঠিক আছে। 25 11 275 মানে 25 12 তে 300 হয়, আর 25 দিয়ে কাটলে এটা 4, আর এটা যদি 11 দিয়ে কাটি তাহলে এখানে 11 চলে আসছে, 4 11 44, ঠিক আছে। আচ্ছা, যদি এটা না হয়, এখানে যদি মনে হয় যে স্যার 25 দিয়ে কাটাটা একটু বড় ঝামেলা হয়ে গেল, মানে 100 বাই 275 যেখানে ছিল এটাকে যদি 5 দিয়ে কাটতে পারতে, 5 20, আর এখানে 5 দিয়ে 5 5 55, আবার 5 দিয়ে 4, আর এখানে 5 দিয়ে 11, এভাবেও 4 আর 11 আসতো, কোনো অসুবিধা নেই। এখান থেকে আবার 121 দিয়ে কেটে 44 পড়ে থাকলো, মানে এটা অ্যান্সার আমাদের অপশন 3 নম্বর অপশনে যেটা আছে সেটা। আশা করি বুঝতে পেরেছো, তাই তো? এই জায়গাটা বোঝা গেছে। পরের প্রশ্নে যাই, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি, ক্লিয়ার। চলো পরের প্রশ্ন দিয়েছে, দেখি পরের প্রশ্নটা কিভাবে করা যায়। বলেছে 3024 ইকুয়াল টু p টু দি পাওয়ার 4 p কিউব আর r, এইভাবে ভাগ করে দিয়েছে, মানে সংখ্যায় দিয়ে দিয়েছে যে 3024 এটা সমান সমান p টু দি পাওয়ার 4 ইন্টু কিউব ইন্টু আর ভাগ করা আছে, যেখানে পি কিউ আর হচ্ছে প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা বলে দিয়েছে আমাদের। ওকে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এই ভ্যালুটা জিজ্ঞাসা করেছে, তার মানে আমাকে পি কিউ আর এর ভ্যালু বের করতে হবে। তো এর তো সব থেকে সহজ জিনিস হচ্ছে আমি আগে 3024 কে ভাঙবো, যতটা বড় বড় সংখ্যা দিয়ে ভাঙা যায়, যেরকম দেখতে পাচ্ছি এটা 3 দিয়ে ভাগ যাবে, তো আগে 3 দিয়ে করে দিই। 10100 3 8 24 8, তাহলে 9 দিয়ে ভাগ যাচ্ছে ডাইরেক্টলি, 1 আর 8 9, 9 দিয়ে ভাগ করছে 9 কে 9, 0 9 কে 9, 8 9 9 9 দুগুণে 18, ঠিক আছে। 112 আছে, তাহলে এখানে আমি 112 আছে 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে যদি করি 4 দুগুণে 8, 4 8 32 28, আবার 4 দিয়ে যাবে 4 7 28। তো এটাকে যদি ভাঙা হয়ে গেছে, এবারকে যদি এটাকে ভাঙো, এখানে 3 আর এটা 2 এর সেন্সে ভাঙা যেতে পারে, কারণ মৌলিক সংখ্যাতে ভাঙতে বলেছে। তাহলে 3 এটাকে আমরা ইজিলি বলতে পারি, এইটাকে আমি ইজিলি এখানে লিখে দিচ্ছি, এখানে ইজিলি বলতে পারি যে 3 কটা আছে, এখানে একটা আর এখানে দুটা, 9 মানে 3 এর স্কয়ার, তাহলে 3 এর কিউব ইনটু এখানে 4 আছে, 4 তো মৌলিক নয়, তাহলে 2 এর স্কয়ার এখানে 2 এর স্কয়ার, মানে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 আর ইনটু 7। তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করো, এখানে আমরা একটু যদি এটাকে লিখে রাখি অ্যাসেন্ডিং অর্ডারে, 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 কিউব আর ইনটু 7, আর এগুলো দিয়েছে আমাকে p টু দি পাওয়ার 4 ইনটু কিউ টু দি পাওয়ার কিউব ইনটু r। এবার এখানে দেখো কত সহজেই বলে দিচ্ছি, 2 মানে তাহলে p হয়ে গেল, তাহলে p ইকুয়াল টু 2, কারণ p এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 আছে, 3 মানে q হয়ে গেল, তাহলে q ইকুয়াল টু 3, আর r মানে 7 হয়ে গেল, তাহলে r ইকুয়াল টু 7। তাহলে এবার যখন পেয়ে গেছি, এবার এই প্রশ্নটায় চলে যাই, আমাদের প্রশ্ন বলেছে 3p মাইনাস 5q আর প্লাস r। তাহলে এটার উত্তর কিভাবে হবে না, 3p, তাহলে 3 ইন্টু p এর ভ্যালু 2 আছে 2 মাইনাস 5 ইন্টু q এর ভ্যালু আছে 3 প্লাস r মানে 7। তাহলে এবার যদি আমি এটার ক্যালকুলেশনটা করি তাহলে কি দাঁড়াবে দেখি, 3 2 6
-3×5 = 15 প্লাস 7, 6×6 = 12, 13 -2, -2 হয়ে যাবে এটা অ্যান্সার। তাহলে অপশন 2 নাম্বার হয়ে যাবে এটার উত্তর। ক্লিয়ার? বেসিক ভাবে বুঝিয়ে দিলাম, এক্সামে আমরা এইভাবেই করতে পারবো খুব সহজে। এই প্রশ্নটা আমরা একটু ডিফিকাল্ট আকারে রাখবো মৌলিক সংখ্যায় বেসিসে, আগের প্রশ্নটা ডিফিকাল্ট আকারে রাখবো, আর আগের প্রশ্নটা আমরা মডারেট আকারে রাখবো। ক্লিয়ার? এইভাবে আমরা বলতে পারি, কারণ টাইমের জন্য ডিফিকাল্টটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নটা, ইফ দ্য নাম্বার অফ ফেসেস অ্যান্ড এজেস অফ পলিহাইড্রন, পলিহাইড্রন মানে বহুতল, বহুতল মানে বহুভুজ, বহুভুজ বলতে পারো, বহুভুজ মানে দুয়ের বেশি কেই বলা হয় বহুভুজ, যার দুটোর বেশি বাহু আছে তাই সেটাই বহুভুজ। তো ইফ দ্য নাম্বার অফ ফেস অ্যান্ড এজ অফ পলিহাইড্রন ইজ 5 and 8 রেসপেক্টিভলি, দেন দ্য নাম্বার অফ ইটস ভার্টিসেস ইজ। আচ্ছা, এবার এখানে অনেক রকম টার্ম আছে, ফেস আছে, এজ আছে, ভার্টিসেস আছে। তাহলে ফেস মানে তলের সংখ্যা, প্রান্তের সংখ্যা, এজ আচ্ছা শীর্ষবিন্দু মানে, এটাকে বোঝাচ্ছি আমি। ধরো একটি ধরো একটা কিউব আছে, ঠিক আছে, কিউব মানে ঘনক, ঠিক আছে, ঘনক আছে। তো ঘনকের কি কি দেওয়া আছে না, ফেস, ফেসেস কটা, 6টা তল, তাই না? এখানে একটা হবে, দেখো ফেসেস কটা, 6টা, 6টা তল মানে আমি যদি বলি লুডুর ছক্কা, তাহলে ছক্কা 6টা তলা থাকে, তাই না? একটা বই দেখো, বইকে সামনে তো কোনো বই থাকবে তোমাদের, বইয়ের কটা তল, 6টা তল। বই কিউব নয় ওটা, ওটা আমি বলতে পারবো যে কিউবয়েড, বাট আমি কিউব ধরে বলছি। ফেস কটা, 6টা। এবার তলের সংখ্যা ফেস হয়ে গেল, ঠিক আছে। প্রান্তের সংখ্যা এজ, এজ মানে আমি যদি বলি ধার কটা, ধার কটা আছে, কতগুলো এরকম যে দড়ির বা এরকম একটা লাঠি দিয়ে তৈরি করেছি, সেই লাঠির কটা আছে। তুমি যদি দেখো এই লাঠি কটা আছে সেটা যদি একটু বিচার করতে যাও, তাহলে তুমি দেখবে একটা বইয়ের কতগুলো ধার আছে, ঠিক আছে। ধার তুমি দেখবে উপরের যদি চতুর্ভুজ থাকে, 1 2 3 4, নিচেও 4টা, এবং এই 4টাকে কানেক্ট করে রেখেছে আরো 4টা, 1টা 2টো 3টা আর 4টা, টোটাল 12টা এজেস আছে, ঠিক আছে। আর শীর্ষবিন্দু ভার্টিসেস, ভার্টিসেস কটা না, কে কোণগুলো, একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, 4টা কোণ, 4টা উপরে কোণ, 4টা নিচে কোণ, ঠিক আছে। তাহলে ভার্টিসেস কটা, 8টা, ঠিক আছে। এইরকম একটা থাকে। এবার আমার প্রশ্ন বলেছে এমন একটা জায়গা আছে যেখানে ফেস কতগুলো আছে, 5টা আছে, এজ কটা আছে, 8টা আছে, তাহলে ভার্টিসেস কতগুলো হবে এটা জানতে হবে, ঠিক আছে। তো এটার একটা ফর্মুলা আছে, যে এই জায়গাটা আমি লিখে রেখেছি ইউলার্স ফর্মুলা বলে, যে এখানে f প্লাস ভি ইকুয়াল টু ই প্লাস 2, ঠিক আছে। f প্লাস ভি, f প্লাস ভি মানে ফেসেস প্লাস ভার্টিসেস ইকুয়াল টু এজেস প্লাস 2। সেই হিসেবে ভার্টিসেসের ভ্যালু জানি না, ফেসেসের ভ্যালু 5 প্লাস এক্স ইকুয়াল টু এজ আছে 8টা প্লাস 2, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কত হয়ে গেল, 5। কেন না 5টা এদিকে চলে আসবে, 10 থেকে 5 বাদ দিলে ভার্টিসেস এক্স এর ভ্যালু 5 বেরিয়ে গেল। স্যার এখানে অ্যান্সার কি হয়ে গেল আমাদের, 2 নম্বরের অ্যান্সার চলে আসে, ঠিক আছে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো, ঠিক আছে। এখানে এই ফর্মুলাগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমাদের 5 চলে এসেছিল অ্যান্সার, ঠিক আছে। এখানে কিছু জিনিস আমি নিয়ে রেখেছি যে তোমাদের হেল্প হবে। কিউব 6টা ফেস, এজ 2টা 12টা, ভার্টিসেস 4টা, কিউবয়েডেরও সেম, হ্যাঁ, সেমপয়েড, স্কোয়ার পিরামিড, ট্রায়াঙ্গুলার প্রিজম। যখন আমরা ক্লাস করব তখন এটার শেপগুলো আলোচনা করব, তাহলে সুবিধে হবে, হ্যাঁ, বাংলাতেও বলে দিতে সুবিধা হবে। চলো পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন অনুযায়ী, ইফ 112 ওয়ান্স প্লাস 12,000 মাইনাস, এগুলো প্রত্যেকটাই কিন্তু এটা মাথায় রাখবে, এগুলো আমি তোমাদের বাংলায় দিয়ে রেখেছি, কারণ ডাব্লিউবি টেটের জন্য কিন্তু প্রত্যেকটাই টার্গেট ওরিয়েন্টেড, হ্যাঁ। এগুলো একই সিলেবাস, যেহেতু সিটেট পেপার 1 করা হচ্ছে, তো বোঝাই যাচ্ছে পেপার 1, তার মানে এটা আমাদের অবশ্যই ডাব্লিউবি টেটের উপর বেস করে হবে। তো চলো প্রশ্নটাকে সলভ করি।
প্রশ্নটা কি বলছে, 1 1 2 ones, ওকে, 12,000, ওকে, মাইনাস 1 1 0 1 2 ইকুয়াল টু এখানে x ইন্টু 25। আচ্ছা, তাহলে এটাকে ক্যালকুলেশন করলাম, তাহলে 12 ওয়ান্স মানে কি 12 ইন্টু 1, তাই না? 12,000 মানে কি 12 ইন্টু 1000, তার মানে এখানে 112 প্লাস 12,000 মাইনাস 11012, তাহলে এখানে দেখো 12,000 চেয়ে 11,000 সামথিং আছে, তাই না? তো ক্যালকুলেশন করা যেতে পারে ইকুয়াল টু এক্স ইন্টু 25 বলেছে, এক্স এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন আগে করি। তো 12,000 থেকে 11,000 এটাকে বিয়োগ করে দাও। পার্টে পার্টে আমরা আলাদা আলাদা করতে পারি, যে এখানে -2 আছে, এখানে +2 আছে, কেটে গেল, তার মানে এখানে 0 হয়ে গেল। ঠিক আছে, এখানে +1, এখানে -1 আছে, এটাও 0 হয়ে গেল, কারণ এখানে তো দুটোতে 0 আছেই। ঠিক আছে, এখানে 1 প্লাস আছে, এখানে -0 আছে, এখানে +1 আছে, তার মানে আমার এখানে 1 হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে 3টে হয়ে গেছে, এবার 2 থেকে 1 বাদ দিলে আমার এখানে 1 হয়ে গেল, আর 1 আর 1 কেটে গিয়ে 0 হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু x ইন্টু 25, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 25, নিচে চলে যাবে, তাহলে 1100 বাই 25। তো 25 1100 যদি ভাগ করি, 25 4 11 44 হয়ে গেল, তাই না? 1100 মানে কি 11 ইন্টু 100, আর নিচে 25, 4 দিয়ে কাটলাম, 4 11 44, তাহলে এইভাবে অ্যান্সার, এই 4 নম্বরের অ্যান্সারটা আমাদের অ্যান্সার 44। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এইভাবে আমরা ক্লাসগুলো করব, একটু মাথায় রাখবে তোমরা। 37 নম্বর প্রশ্ন বলেছে দা এলসিএম, এলসিএম মানে লসাগু, এলসিএম অফ 21 36 66 ইজ নট এ মাল্টিপল অফ। তাহলে এলসিএম মানে আগে করি 21 36 আর 66, এদের লসাগু করব। কিভাবে হয়? তো এইখানে যদি আমি লসাগু করতে যাই, কিভাবে হবে না, 3 দিয়ে সবগুলোকে যেটা দিয়ে কাটছে সেটা দিয়ে আগে ভাগ করব। 3 7 21, 3 12 36, 3 11 33, এবার আর কিছু ভাগ যাচ্ছে না, তার মানে এলসিএম অবশ্যই হবে সবগুলোর গুণফল, 3 ইন্টু 7 ইন্টু 12 ইন্টু 11। ঠিক আছে, এবার এটাকে একটু, এটা 6 ইন্টু 7, 6 7 42, এটা 4 7 28, এটা 7 8 কত আসছে 72, 8 নং 72, 8 ইন্টু 9, এটা 11 ইন্টু 4। এবার দেখো 6 7, তার মানে এখানে 7 তো আছে, 6ও আছে, 2ও আছে, মানে 12, আর এখানে তো আমি পেয়ে যাচ্ছি। এটাকে যদি ভাঙি, এটাকে যদি আরো ভেঙে দাও, তাহলে দেখো কত আসছে, 3 ইন্টু 7 ইন্টু 12 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 3 আর ইন্টু 11। তাহলে এখানে দেখো 6 আর 7, 3 আর 2 এর 6, আর 7 তো এটা দিয়ে তো ভাগ যাচ্ছে, কিন্তু আমাকে এখানে প্রশ্ন কি বলেছে, নট, এই জায়গাটা লক্ষ্য করো, নট বলেছে, তাই না? এটাকে বলেছে নট, এখানে বলেছে নট, নট এ মাল্টিপল, যেটা মাল্টিপল নয়, এটা তো মাল্টিপল হচ্ছেই, 42 তো যাচ্ছেই ভাগ। আচ্ছা, 4 7 28, 7ও আছে, এখানে 2 এর 2 এর 4ও আছে, তাহলে এটাও তো ভাগ যাচ্ছে। 8 নং 72, আর দুটো দুটো 3-এ 9, আর দুটো 2 এ 4, 8 কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আর 11 ইন্টু 4 11, আর এদিকে 2 4, এটাও যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এই প্রশ্নের জন্য? এই প্রশ্নের জন্য অ্যান্সার হয়ে যাবে 3, কারণ এই 72 দিয়ে ভাগ যাচ্ছে না, কারণ 8 ইন্টু 9, এখান থেকে 72 রাখলে আমি ভাগ যাবে না। কি জন্য যাবে না? কারণ এখানে যদি আমি কাটি, তাহলে এই দুটো যদি কাটি, তাহলে নিচে 2 পড়ে থাকছে অলরেডি, মানে 8 নং 72, 3 3 কেটে গেল ধরো। ঠিক আছে, 3 3 9 দিয়ে 8 আসছে, 8 আর 2 দিয়ে কাটে, এখানে 4 2 থেকে যাচ্ছে পড়ে, 8 কাটছে না। এই জন্যই হচ্ছে এই সংখ্যাটা, দেখো নট বলেছে, মাথায় রাখবে। ঠিক মাল্টিপল দেখে নিয়ে প্রথমে অপশন এ তে কিন্তু, মানে 1 এ কিন্তু করবে না। ঠিক আছে, এটা লসাগু গসাগু চ্যাপ্টার, এলসিএম এন্ড এইচসিএফ চ্যাপ্টার। ঠিক আছে, দেন 38 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করি। সবগুলো চ্যাপ্টারের নাম আমরা লিখেছি, আমরা চ্যাপ্টার গুলো লিখিনি না, ওগুলো একটু লিখে দিই। এটা যেরকম জিওমেট্রি চ্যাপ্টারে, জিওমেট্রি চ্যাপ্টার থেকে এসেছে। তারপরের চ্যাপ্টারটা, এটা নাম্বার সিস্টেমের অ্যাডিশন বলতে পারো, অ্যাডিশন সাবট্রাকশন, নাম্বার সিস্টেম। ওকে,
তারপরে চ্যাপ্টার, এটাও ওই নাম্বার সিস্টেম ধরেই চলো, নাম্বার সিস্টেম, রিয়েল নাম্বার সিস্টেম ধরতে পারো। আর তারপরে এখানে এজ, এটা হচ্ছে আমাদের জিওমেট্রি থেকে এসেছে, জিওমেট্রি। তারপরে এই সেক্টরটা, এটা নাম্বার সিস্টেম থেকে, প্লেস ভ্যালু নাম্বারস থেকে এসেছে, নাম্বারস থেকে এসেছে। এটা লসাগু গসাগু থেকে এসেছে। চলো এই প্রশ্নটা করি, এটা আমাদের মানি থেকে এসেছে, মানি রিলেটেড আছে। আর এখানে আমাদের মেজারমেন্ট থেকে এসেছে, ঠিক আছে। আর 10 নম্বর প্রশ্ন, এটা আমাদের আমাদের জিওমেট্রি, বা এটাকে মেনসুরেশন জিওমেট্রির নামই ধরে রাখলাম, জিওমেট্রি থেকে এসেছে, জিওমেট্রি। তো এই প্রশ্নগুলো সলভ করবো এখন। চলো তাহলে এতটা প্রশ্ন হয়ে গেছে। 38 নম্বর প্রশ্নে চলে আসি। 38 নম্বর প্রশ্ন কি বলেছে দেখি। 8টি কলমের দাম 116 টাকা। তো 8টির দাম যদি 116 হয়, তাহলে একটির দাম কত? 116 ভাগ 8, 8 একে 8, থাকছে কত? 8 আর 3 এ 11, 36। আর 4টে 32, 4টে 32 থাকছে 4, মানে 0.5 করে দেখবে 14.5 দাঁড়াবে। আর 15টি পেন্সিলের দাম 67.5 এত টাকা। তাহলে একটির দাম কত? একটির দাম কত হবে? জানা 67.5 বাই 15 যদি করি, 15 2 60, 4 15 60, সরি 4 15 60, আর থাকছে 7.5, মানে হাফ, 4.5, ঠিক আছে। 7.5 বাই 15 মানে হাফ, 4.5 থাকছে। তাহলে এখানে 14.5, এখানে 4.5 দাঁড়ালো। এটা হচ্ছে পার পেন, এটা হচ্ছে পার পেন্সিল, ঠিক আছে। হয়ে গেছে। তো সুরভির কাছে 200 টাকার নোট আছে, সে যদি সে 6টি কলম 8টি পেন্সিল কেনে, তাহলে 6 দিয়ে গুণ, 6টি কলম 6টি পেনের দাম কত হবে? 8টি পেন্সিল, 8 দিয়ে গুণ করে দেখো। 6 দিয়ে 6 14 84, আর 3 87, তাই না? ভাগ করে দিলাম, ইন্টিজারের আলাদা ক্যালকুলেশন, ভগ্নাংশের আলাদা ক্যালকুলেশন। 6 14, 5 14 70, 6 14 84, আর এদিকে 0.5 কে 6 দিয়ে গুণ করলে 3 হয়, 84 আর 3 87 টাকা। আর ঠিক একই রকম এটাকে 8 দিয়ে গুণ, 4টে 32 আর 4, 32 আর 4 36 টাকা, ঠিক আছে। তো তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? তাহলে মোট টাকা কত হয়ে গেল? মোট টাকা হয়ে গেল 87, আর হচ্ছে 36, যদি আমি যোগ করি 6 6 12 13, 3 হাতে গেলো 1, আর 4 12, 123 টাকা। তাহলে 200 থেকে 123 বাদ দিয়ে দাও, মুখে মুখে করা যায়, 30 যদি বাদ দিয়ে দিই 70 77 টাকা চলে আসবে, ঠিক আছে। তো এখানে 77 করা যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা শিখবো, এবং নর্মাল প্রশ্ন আছে মানি রিলেটেড, এগুলো কিন্তু সহজ প্রশ্ন, নিয়মের প্রশ্ন, এক্সামে আসা প্রশ্ন। 2026-এ আসছে, কদিন পরে আবার টেটের, এটা তো আমরা কোন সেক্টর করছি? এটা ফেব্রুয়ারি সেকশন করছি, কদিন পরে সেপ্টেম্বরে চলে আসবে আবার পরীক্ষা। তাহলে, এবং ওয়েস্ট বেঙ্গল টেট, ডাব্লিউবি টেট কিন্তু এই ফর্মের ধরেই হচ্ছে, ধরে রাখো, ঠিক আছে। এই জন্য আমরা দুটোকে মার্চ করেই করিয়ে দিয়েছি। পরের প্রশ্নটা যদি আমি যাই, দেখো কি বলেছে। প্রশ্নটা বলেছে যে একটি আয়তাকার বক্সে আভ্যন্তরীণ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে দিয়ে দিয়েছে। এতটি 1 কিউবিক সেন্টিমিটার ঘন প্যাক করতে কতগুলি বক্সের প্রয়োজন? মানে এখানে প্রশ্নটা একবার যদি দেখি, যে দ্য ইন্টারনাল লেন্থ, ব্রেথ এন্ড হাইট অফ দ্য রেক্টেঙ্গুলার বক্স আর 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। মানে রেক্টেঙ্গুলার বক্স মানে কিউবয়েড যদি আমি ভাবি, ঠিক আছে, কিউবয়েড যদি ভাবি, তো লেন্থ, ব্রেথ, উইডথ বলে দিয়েছে। লেন্থ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, ব্রেথ ইকুয়াল টু, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10 সেন্টিমিটার, আর হাইট ইকুয়াল টু 7 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে এত সেন্টিমিটার কিউবয়েড, মানে হাউ মেনি সাচ বক্স আর নিডেড টু ওয়ান, এত কিউবয়েড। দেখো কিউব যখনই বলে দিয়েছে না, তার মানে ঘন উল্লেখ করে দিয়েছে, তার মানে এখান থেকে ভলিউম বের করা, আয়তন। ভলিউম মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 12
ইন্টু 10 × 7, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, 3টে সেন্টিমিটার গুণ হয়ে গেল মানে সেন্টিমিটার কিউব হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ভলিউম মানে এটা সেন্টিমিটার কিউব, আর আমাদের জিজ্ঞাসা করেছে এত কিউব আছে আমাদের কাছে, তাহলে কতগুলো বক্স লাগবে। তাহলে টোটাল কতটা কিউব আছে আমাদের 6720, আর আমাদের একটি বাক্সের ভলিউম কত না, একটি বাক্স দিয়ে যদি ভাগ করে দিই টোটাল কতগুলো বাক্স পেয়ে যাব। তাহলে 12 × 10 × 7। তাহলে এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে 0 0 তো কেটে গেল, আর এখানে 72, 4 দিয়ে কাটছে, 3 4 12, আর এটা যদি কাটি 4 4 × 4 27, 4 4 6 24, 32, 4 8 32। ঠিক আছে, 3 দিয়ে কাটবে, আবার 3 দিয়েও কেটে যাবে, 3 দিয়ে যদি ছোট করে দিই তাহলে 3 5 15, 3 6 18, 56, 7 8 56, 7 8 56, তাহলে এখানে আসলো 8টি, তাই তো। তো 8টি যদি হয়ে যায় তাহলে আমাদের অপশন 4-এ যেটা 8 রয়েছে সেটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে এই যে বক্সগুলো, এই ভলিউমটা অনেক বেশি, এটা অনেক বেশি ভলিউম। এর মধ্যে হাউ মেনি সাচ বক্স, কতগুলো বক্স দরকার এটা চেয়েছে, আর নিডেড টু প্যাক এত সেন্টিমিটার কিউব, এতগুলো ঘন প্যাক করতে কতগুলো বক্সের প্রয়োজন, এটা হচ্ছে কথা, 8টি বক্সের প্রয়োজন। অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট প্রশ্ন আজকে, এখানে কি বলেছে দেখি, which of the following statement are true? Sum of two acute angle আর স্ট্রেট লাইন, রাইট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল আর এদিকে অবটিউস ক্যান বি ইকুয়াল টু স্ট্রেট লাইন। দেখো এখানে কয়েকটা অ্যাঙ্গেল সম্বন্ধে উল্লেখ করেছে, আগে সেই অ্যাঙ্গেলগুলো সম্বন্ধে আলোচনা করে দিই। অ্যাকিউট অ্যাঙ্গেল, আচ্ছা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা হচ্ছে তাহলে করা দরকার নেই। অ্যাকিউট অ্যাঙ্গেল, ACUTE, অ্যাকিউট, অবটিউস, স্ট্রেট লাইন। স্ট্রেট অ্যাঙ্গেল বা স্ট্রেট লাইন যদি বলি আমি, তো এটার মান হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ বা সূক্ষ্মকোণী ত্রিভুজ, আমি যদি সূক্ষ্মকোণ বলি, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, এটা স্থূলকোণ, এটা সূক্ষ্মকোণ, তালব্য হবে মনে হয়, দন্ত শূন্য তালব্য হবে, যাও মনে পড়ছে না এখন। সূক্ষ্মকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেলের কনসেপ্টটা হচ্ছে এটার অ্যাঙ্গেল যদি থিটা ধরা হয়, সেই থিটাটা সবসময় 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। ঠিক আছে, তার মানে 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট থিটা। ঠিক আছে, অবটিউস অ্যাঙ্গেল মানে হচ্ছে স্থূলকোণ, যদি এটা থিটা বলা হয়, এই থিটার ভ্যালুটা হবে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, এখানে ড্রটা ভুল হয়ে গেল, ঠিক আছে, এই জায়গাটা ভুল হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটা এরকম হবে, 0 থেকে বড় থিটা আর 90 থেকে ছোট থিটা, 90 থেকে বড় এই থিটাটা, আর এটা হচ্ছে 180 থেকে ছোট। আর স্ট্রেট লাইন হচ্ছে এই থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। আর এইখানে আরেকটা জিনিস চলে আসবে, রাইট অ্যাঙ্গেল, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, দিদি হবে হয়তো, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে যার কোণটা 90 ডিগ্রি একদম। ঠিক আছে, 90 ডিগ্রি সমান, মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই জায়গায় তোমাকে একটু বুঝে নিতে হবে, তার মানে আমি আশা করি এটা বুঝিয়ে দিলাম থিটার মানটা কিরকম হয়ে গেল। যদি আমি একটা সার্কেল ড্র করি, ঠিক আছে, তো ছোট থেকে বড় যদি হয় তাহলে একটা 90 ডিগ্রি ভাগ করে দিলাম, 180 ডিগ্রি ভাগ করে দিলাম, এর মধ্যে আমার আসলো অ্যাকিউট অ্যাঙ্গেল, এর মধ্যে আসলো অবটিউস অ্যাঙ্গেল, আর এই দাগটা হয়ে গেল রাইট অ্যাঙ্গেল, আর এটা হয়ে গেল স্ট্রেট লাইন। ঠিক আছে, এইভাবে আমরা বুঝতে পারি। ঠিক আছে, চলো এবার তাহলে আগের প্রশ্নটাতে চলে আসি। কি বলেছে, দুটি সূক্ষ্মকোণের যোগফল একটি সরল কোণের সমান হতে পারে। পারে কি, পারে কেমন করে? সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে। দুটি সূক্ষ্মকোণ, আচ্ছা হতে পারে তো, দুটি সূক্ষ্মকোণের যোগফল সরল কোণের, সরল কোণ মানে স্ট্রেট লাইন, সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা 180 ডিগ্রি দুটি সমান কোণ হতে গেলে
90 90 যোগ হতে পারে, যেটা সম্ভব নয়, কারণ 90 ডিগ্রি তো রাইট অ্যাঙ্গেল কোণ, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল সমকোণ হয়ে গেল 90 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট থিটার মানটা, তার জন্য 90 ডিগ্রি সমান সমান হবে না, তার মানে এটা হবে না। 2 নম্বর কি বলেছে, দুটি সূক্ষ্মকোণের যোগফল একটি সমকোণের সমান হতে পারে। দুটি সূক্ষ্মকোণ মানে 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করে 90 ডিগ্রি হতেই পারে। তাহলে দুটি সূক্ষ্মকোণ অ্যাকিউট অ্যাঙ্গেল যোগফল সমকোণ মানে সরল সমকোণ মানে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি সমান হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে, ঠিক আছে। তৃতীয় নাম্বার কি বলেছে, দুটি সূক্ষ্মকোণের যোগফল একটি স্থূল কোণের সমান হতে পারে। স্থূল কোণ মানে হচ্ছে এটাও হতে পারে, ঠিক আছে। কেন হতে পারে, ধরে নাও আমি স্থূল কোণ মানে 90 ডিগ্রি বলতে 100 ডিগ্রি দিয়ে নিলাম, আর দুটো যদি 50 প্লাস 50 করি, দুটো বলেছে 100 ডিগ্রি সমান হতেই পারে, তাহলে এটাও সম্ভব। তাহলে দুটি স্থূলকোণ একটি অবটিউস অ্যাঙ্গেল সমান হতেই পারে। চতুর্থ নাম্বার বলেছে একটি সূক্ষ্ম কোণ এবং একটি স্থূল কোণ যোগফল একটি সরল কোণের সমান হতে পারে, হতেই পারে। সরল কোণ মানে 180 ডিগ্রি ইকুয়াল টু সূক্ষ্ম কোণ ধরলাম 60 ডিগ্রি প্লাস অবটিউস অ্যাঙ্গেল বা স্থূল কোণ ধরলাম 120 ডিগ্রি। এইভাবে করলে আমরা ইজিলি পেরিয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, কোনটা নয়, আমাদের অ্যান্সার অনুযায়ী কি বলেছে, কোনটি নয়, নট ট্রু, কোনটি নয়। তাহলে 1 নাম্বারটাই অ্যান্সার হবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে, এটি নয়। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। এবার কিছু একটা ইনফরমেশন দেওয়ার আছে তোমাদের। আমি নর্মালি একটা ভালো ব্যাচ স্টার্ট করতে চলেছি, যেটা আমরা পেয়ে থাকি, আমরা অফলাইনে পাই, এবার আমি অনলাইনে সেটা করতে চলেছি। সেটা কি, কমপ্লিট ম্যাথামেটিক্স ব্যাচ। কিসের জন্য না, আমরা দেখতেই পাচ্ছি এখানে যে একটা টার্গেট রয়েছে সিটেট, একটা টার্গেট রয়েছে ডাব্লিউবি প্রাইমারি টেট। যেহেতু এটা সিটেট এর পেপার 1 কে নিয়ে করছি, পেপার 1 যে সিবিএসই ফরম্যাট অনুযায়ী সিলেবাসটা আমাদের 1 to 5 এর মধ্যে সীমাবদ্ধ, তাই তো, 1 to 5 ক্লাসের মধ্যে, এবং সেখান থেকে ডাব্লিউবি প্রাইমারি টেটেরও সেম সিলেবাস। তো সেটার জন্যই আমরা দুটো সেটআপকে একসঙ্গে তৈরি করে এবং একটার মধ্যে একটা কোর্সের ছাতার তলায় কমপ্লিটলি কনভার্ট দিয়ে দেবো তোমাদের। যাদের যাদের ক্লাস করার ইচ্ছা, ঠিক আছে, পুরোটাই রেকর্ডেড ক্লাস এবং অনেক রকম থাকবে। প্রত্যেকটা ভিডিওর নিচে আমরা কোশ্চেন রেডি করে দেবো, যে লেকচার চললো সেই লেকচারের নিচে লেকচার ক্লাস যেটা হলো সেই ক্লাসের যে প্রশ্নগুলো ক্লাস ওয়ার্ক কিছু রয়েছে, তাহলে সেটার আমরা হোমওয়ার্ক দেব, ঠিক আছে। সেই হোমওয়ার্কটা তোমরা কুইজের মতো পাবে, সেটা পড়ে নেবে, সেটা করে নেবে। কিছু ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন করতে পারি পেডাগোগির জন্য, ঠিক আছে। এইভাবে পুরো সেটআপ এবং কিছু ক্লাস হয়ে গেলে আমরা লাইভ সেশন করে জিনিসটা বোঝাবো, ঠিক আছে। এগুলো পুরোটাই যদি পেতে চাও তাহলে একটা আমরা এখন অফার প্রাইসে চলছে 599 এ কমপ্লিট কোর্স, ঠিক আছে। কমপ্লিট কোর্স তুমি পেয়ে যাবে, পুরো নোটসটা ইংলিশ আর বাংলা বাইলিঙ্গুয়ালি থাকবে। নোটসের মধ্যে অনেক এক্সাম্পল আছে, প্রত্যেকটা ভাগে ভাগে, প্রত্যেকটা ছোট ছোট স্টেপে টোটাল 100+ লেকচার তুমি পাবে, ঠিক আছে, এই ক্লাসের মধ্যে, ঠিক আছে। তো কি করতে হবে তোমাদের, কিছুই না, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো। সিট, তুমি যদি সিটেট এর প্রিপারেশন নাও তো সিএসজি ড্যাশ সিটেট, আর যদি ডাব্লিউবি প্রাইমারি টেট প্রিপারেশন নাও সিএসজি ডাব্লিউবি প্রাইমারি টেট। জয়নিং লিংক আমি দেওয়ার আগে পেমেন্ট ডিটেলসটা চেক করে নেব, যদি ঠিকঠাক হয় জয়নিং লিংক দিয়ে দেবো, তোমরা গ্রুপে জয়নিং হতে পারবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা নতুন ব্যাচ, যদি তোমাদের ফ্রেশ ব্যাচের দরকার হয়, একদম ডিটেল অ্যানালাইসিসের দরকার হয়, টার্গেট আমাদের সবসময় 30 আউট অফ 30ই থাকবে, যে 30টা প্রশ্নের মধ্যে যেন 30টাতে 30ই পেতে পারি। একদম যে কিছুই জানো না তারাও যেন পেতে পারে, সেটা ধরেই আমি এগোবো, ঠিক আছে। তো যাদের যদি কোনো এই ব্যাপারে কোনো ইনফরমেশন তো পুরোটাই দিয়েই দিলাম, যাদের যাদের দরকার আছে তারা হোয়াটসঅ্যাপ করে যুক্ত হয়ে যাও। আর সেরকম কিছু নেই, আজকের ক্লাসটা এখানেই রাখলাম। নেক্সট ক্লাস আমরা পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2 যেটাতে থাকবে 11 নম্বর থেকে 20 নাম্বার পর্যন্ত ক্লাস। আমরা যে প্রশ্নগুলো এসেছে পরীক্ষায় সেই প্রশ্নগুলো ধরে আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে। চলো তাহলে আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ সকলকে।